আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন। দর্শক, আপনারা জানেন সারা দেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সারা মানুষ উৎকণ্ঠা কাজ করছে, বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছে। একদিকে নির্বাচন আর একদিকে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া। মোটামুটি এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যে সম্মানিত অতিথিরা ২১শে স্টুডিওতে হাজির হয়েছেন তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এস এম শফিউল্লাহ এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক আশরাফ কায়সার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যথারীতি আমরা দেখে নিতে চাচ্ছি আলোচনায় যাওয়ার আগে যে কটি পত্রিকা, খুব কম সংখ্যক পত্রিকা আজকে আমাদের হাতে এ পর্যন্ত এসে পৌঁছেছে, দু তিনটি, তার কয়েকটি শিরোনাম। দৈনিক মানব জমিনের শিরোনাম, ফাঁসির আদেশ স্থগিত, ইতিহাসের পুনরাবৃত্তি বারবার হয় না, মন্তব্য উইলিয়াম বি মাইলামের, সংলাপ শুরু, ভবিষ্যৎ নিয়ে সংশয় তারানকুর। মানব কণ্ঠের শিরোনাম, সমঝোতার পথ খুলে দিল জাতিসংঘ, ফাঁসির মঞ্চে কাদের মোল্লা। যদিও এই শিরোনামটি বোধহয় অনেক আগের। অর্থনীতি প্রতিদিনের শিরোনাম, কাদের মোল্লার ফাঁসি রাতেই, এটি এই হেডলাইনে বোধহয় এখন আর কোনো মূল্য নেই। চট্টগ্রাম বন্দরে মওকুফ হচ্ছে গুদাম ভাড়া, অবরোধে আটকা পড়ে আছে 26,500 কন্টেইনার, দেশের অর্থনীতি রক্ষায় বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসার আহ্বান। তো এই তিনটি ছিল আমাদের হাতে এসে পৌঁছানো পত্রিকা। অধ্যাপক এম শহীদুজ্জামান, আপনারা তিনজনই যাদেরকে আমরা সৌভাগ্যক্রমে পেয়েছি, দুর্ভাগ্য একদিকে সৌভাগ্য আপনাদের পেয়েছি, আর দুর্ভাগ্য যে আপনাদের ভিতরে কেউ আইনজীবী নেই। তারপরেও প্রশ্ন যে কাদের মোল্লাকে নিয়ে কাদের মোল্লার যে ফাঁসির কার্যকরের যে ঘোষণা, এবং তার পরবর্তীতে আবার চেম্বার জজে তার আইনজীবীরা গিয়ে আপিল করায় সেটা আবার স্থগিত করা হয়েছে 10:30 পর্যন্ত, এবং পাশাপাশি সরকার পক্ষের আবার আইনজীবীরা বলছে যে আইনি প্রক্রিয়া যা হবে সকালে। তো আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমার শুধু একটাই চিন্তা, সেটা হচ্ছে যে আমি চাই যে এটাই যেন রিয়েল কাদের মোল্লা হয়, যে ৭১-এর ক্রাইমস গুলা কমিট করেছে। এটা যেন কখনো এরকম না হয় যে মিসক্যারেজ অফ জাস্টিস, যে ভুল মানুষকে ফাঁসি দিয়ে দিল। এবং সেটা যদি ভুল মানুষকে ফাঁসি দেওয়া হয় তাহলে এর চেয়ে আর দুঃখের কিছু থাকবে না। কাজে আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে যাকে তারা ফাঁসি দিচ্ছে এ হচ্ছে আসল ৭১-এর সেই নোটোরিয়াস কাদের মোল্লা। এখন কথা হচ্ছে যে এই যে পিছিয়ে দেওয়া হলো, এই পিছিয়ে দেওয়ার প্রক্রিয়াটা আমার মনে হয় আমাদের বিচার ব্যবস্থার একটা সার্থক কার্যকর প্রক্রিয়া হিসেবে আমি মনে করি। কেননা এরকম বিদেশে ঘটেছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত, সেখানে হয়েছে যে শেষ মুহূর্তে ফাঁসির আসামি তাকে ফিরিয়ে আনা হয়েছে, কেননা কোর্টের থেকে অর্ডার আসছে যে রিভিউ করা হোক। এখন এই প্রক্রিয়ায় আমি চিন্তা করি কাদের মোল্লার ছেলের কথা। ছেলে যেন এটা কখনো এটা মনে না করে যে বাংলাদেশের মানুষ অযাচিতভাবে অন্যায়ভাবে তার বাবাকে ফাঁসি দিয়েছে। ছেলের ভিতরে যেন এরকম কোনো চিন্তা না হয়, তার যেন মনে প্রতিহিংসা। আমার একমাত্র সম্পূর্ণ সার্থকভাবে প্রয়োগ করি। এবং কাদের মোল্লার যে ডিফেন্স লয়ার রয়েছে, সে তো আমরা জানি ব্যারিস্টার রাজ্জাক, সে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যারিস্টার বাংলাদেশে, এবং তার মাহবুবউদ্দিন আহমেদ বাংলাদেশের বলতে গেলে লিডিং বার অ্যাট লয়ার। কাজেই তারা যেখানে দাঁড়িয়েছে সেখানে নিশ্চয়ই জাস্টিস সিস্টেম রেসপন্ড করবে এবং তথ্যগুলো মিলিয়ে দেখবে। যদি কোনো কিছু থাকে রিভিউ করার মতো, রিভিউ করবে। আমি আশা করি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যেন কার্যকরভাবে এই বিচারটা বাস্তবায়ন করে। জনাব শফিউল্লাহ, আপনার কাছে প্রশ্ন যে আসলে এই যে বিষয়টি ঘটলো কাদের মোল্লাকে নিয়ে, এখন টক অফ দ্য কান্ট্রি, তারানকো যে নির্বাচন জটিলতা কাটানোর যে উদ্যোগ, সেটি বোধহয় পিছু পড়ে গেছে। কাদের মোল্লার বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রিতে। প্রশ্ন হচ্ছে যে এই যে সরকারের পক্ষ থেকে
সাংবাদিক সম্মেলন করে জানানো হলো যে আজ রাত 12:01 ওভার হয়ে গেছে। এতক্ষণ হয়তো যদি আগে সিদ্ধান্তই বহাল থাকতো হয়তো কাদের মোল্লা আজ ডেড বডি হয়ে যেত। যাই হোক, তারা যে সাংবাদিক সম্মেলন করে জানালেন এবং পরবর্তী যে ঘটনা প্রবাহ এর মধ্যে কি যেটি বিরোধী দল ঠিক না, জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে এবং তার আইনজীবীদের পক্ষ থেকে যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা নিয়ে যেন কোনো তড়িঘড়ি করানো হয় এবং ঠিক একইভাবে জেলার মানে কারা যে রয়েছেন সুপার প্রিজন আইজি তিনি বলেছেন যে কাদের মোল্লার ফাঁসি নিয়ে রায় কার্যকর নিয়ে কোনো তড়িঘড়ি করা হবে না। আসলে কি তড়িঘড়ি করার বিষয় ছিল এখানে? এক্স্যাক্টলি, যে যদিও আমরা কেউ আইনজ্ঞ নই, তবে যেটা মনে হচ্ছে আমাকে বারবার শেক্সপিয়ারের একটা কথা মনে হয় যে দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দি লিপ। অলমোস্ট ফাঁসি হয়ে গেছিল, এতক্ষণ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে স্থগিত হয়েছে কাল 7টা পর্যন্ত। এর কারণ যে আইন প্রতিমন্ত্রী যে কথা বলছে আইনে কোনো বাধা নেই, কিন্তু উনি এটা বললেন নাই বা এটা ফোকাসে আসেনি যে এই ফাঁসির আসামিকে যখন একটা থাকে অপশন থাকে রাষ্ট্রপতির কাছে তার ক্ষমা ভিক্ষা করা, এবং সেটা দুজন ম্যাজিস্ট্রেটের সামনে কাদের মোল্লা বলেছে সে ক্ষমা ভিক্ষা প্রাণ ভিক্ষা চাইবে না। এই জিনিসটা কিন্তু ফোকাসে আসেনি, মিডিয়াতে এটা ফোকাসে আসেনি, এবং এটা মন্ত্রী মহোদয় বলতেও হয়তো ভুলে গেছেন বা উনি বলেননি। তো এটা যদি হয় তাহলে একরকম সিনারিও ছিল যে উনি প্রাণ ভিক্ষা চাইবেন না, তখন তাহলে তো তার ফাঁসি যে কোনো সময় হইতে পারে নির্দিষ্ট সময়ের 7 দিনের মধ্যে। এটা কিন্তু মানে মন্ত্রী মহোদয়ের কথা বলেননি এবং এটা মিডিয়াতে ফোকাসে আসেনি। মানুষকে উনি এমন ধারণা দিয়েছেন যে তার আইনের কথা কোনো বাধা নেই, সুতরাং কিন্তু ফোকাসে আসেনি, এটা ফোকাসে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলছিলেন, কিন্তু মিডিয়াতে ফোকাসে আসেনি। মানুষ ধরে নিয়েছে তার ফাঁসি হয়ে যাবে 12:01 সে যে প্রাণ ভিক্ষা চায়নি এই জিনিসটা কিন্তু শুড হ্যাভ বিন নাম্বার 1 আইটেম আমি বলবো। তাহলে মানুষ বুঝতে পারতো যে সে প্রাণ ভিক্ষা যখন চাইবে না তখন তো তার আর ফাঁসি দেওয়ার কোনো সময় মাত্র। তো এখন যে ব্যাপারটা হয়েছে যে এটা কালকে 10:30 পর্যন্ত এটাকে যে পিছনে নেওয়া হলো, তো এখন এর ভিতরে যে কোনো একটা নিশ্চয় জাস্টিস সাহেব যে এটাকে করেছেন নিশ্চয় তার কোনো একটা লুফুল এখানে হয়তো থাকতে পারে, আইনগত কোনো একটা জিনিস সেটা আছে, লেখুনে আছে বলে উনি ওটা অ্যাকসেপ্ট করেছেন এবং পোস্টার উনি করেছেন বলে আমার মনে হয়। জি, সাংবাদিক আশরাফ স্যার, আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই বা জানতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে দিনভর এক ধরনের উত্তেজনা ছিল, আবার চেম্বার জজ এটি স্থগিত করাতে তো এটি আইনি ব্যাখ্যা রয়েছে, আবার সাধারণ মানুষের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, হতাশা কাজ করছে যে আসলে কি হতে যাচ্ছে, সরকারের এটা কোন ধরনের নাটক কিনা, এই ধরনের মানে সাধারণ মানুষ আইনি প্রক্রিয়াগুলো জানে না বিধায় হয়তো এই মন্তব্যগুলো করছে বা হতাশা ব্যক্ত করছে। আপনি এই জিনিসটি কি মনে করেন? প্রথমে আমি বলবো যে আমার ধারণা আজকে পুরো বাংলাদেশ গুটি কয়েক মানুষ ছাড়া যারা স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীদেরকে সমর্থন করেন এবং 71 সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, যারা যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিল, খুন ধর্ষণ করেছিল এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে তার অভিপ্রায় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেরকম গুটি কয়েক মানুষ ছাড়া পুরো বাংলাদেশ কিন্তু আজকে অপেক্ষা করছিল যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হবে এবং আজকের এই দিনটি একটি মাইলস্টোন রাত বা দিন হিসাবে মানুষের মনে ছিল। আমার ধারণা যেটা চেম্বার জজ আদালতের কারণে আগামীকাল 10:30 পর্যন্ত বিলম্ব হচ্ছে, এটি একটি আইনানুগ প্রক্রিয়া এবং একটি বিচারিক প্রক্রিয়া, কিন্তু এতে মানুষ হয়তো একটু হোঁচট খেয়েছে, আশা হয়তো একটু দমে গেছে, একটু হতাশাও নেমে এসছে, কেননা এরকম একটি মুহূর্ত আমরা ক্ষণ গণনা শুরু হয়েছিল। তবে আমি এর ভালো দিকটা দেখব, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে দায় মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছিল, বাংলাদেশে আমরা দেখেছি যে অপরাধ করে পার পাওয়া যায়, অপরাধীরা ক্ষমতায় চলে আসতে পারেন। আপনি দেখুন কাদের মোল্লা এবং তার দল জামাতে ইসলামী যারা 71 সালে ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, শুধু তাই না তারা সন্ত্রাসী এবং সামরিক বাহিনীর সহযোগী হিসাবে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে। তাদেরকে নিয়ে কিন্তু আমরা বড় দলগুলোকে রাজনীতি করতে দেখেছি, ক্ষমতায় আসতে দেখেছি, কাদের মোল্লা এবং তার সহযোগীদের গাড়িতে আমরা জাতীয় পতাকা দেখেছি। কাজে বাংলাদেশের দায় মুক্তির এই সংস্কৃতির বাইরে গিয়ে
বাংলাদেশ রাষ্ট্র যে আইনানুগ পথে পরিচালিত হতে পারে, এখানে যে অপরাধ করলে শাস্তি পেতে হয়, এরকম অসংখ্য নজির আমরা এখন দেখতে চাই, যাতে করে যারা ক্ষমতাবান, যারা শাসন করেন, যারা ক্ষমতায় আসার অভিপ্রায় ব্যক্ত করেন, আইনানুগ পথে নিজেদেরকে পরিচালিত করার চেষ্টা করেন। আমি এখানে ব্যক্তিগতভাবে বলবো 1992 সালে জাহানারা ইমামের নেতৃত্বে একটি গণ আদালতের যে কার্যক্রম শুরু হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে সেই সংগঠনের সাথে যুক্ত ছিলাম। সেই সময় আমরা প্রায়ই ভাবতাম যে যদি রাষ্ট্র এই যুদ্ধ অপরাধের দায়িত্ব নিত তাহলে বাংলাদেশটা কত সুন্দর হতো। তখনকার যারা ক্ষমতায় ছিলেন বা তখনকার রাজনৈতিক পরিবেশ ছিল, তাতে সেটি একটি দিবা স্বপ্নের মতো ছিল। কারণ তখন জামাতি ইসলামের যে আস্ফালন আমরা দেখেছি, যুদ্ধ অপরাধীদের যে ক্ষমতার যে আস্ফালন দেখেছি, তাতে আমাদের কখনো মনে হয়নি। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই, তাদের নির্বাচনী ইশতেহারের ভেতর দিয়ে মানবতা বিরোধী অপরাধের একটি বিচার প্রক্রিয়া তারা হাতে নিয়েছেন, এবং আমি নিশ্চিতভাবে আশা করব এর ভেতরে কোনো রাজনীতি না করে অপরাধীকে আইনানুগ প্রক্রিয়ায় যথার্থ শাস্তির দিকে সরকার নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে যে বিলম্বটি হলো চেম্বার জজ আদালতে আবেদনের কারণে, এটিকে আমি একটি বিচারিক প্রক্রিয়ার বিলম্ব হিসাবে দেখব, এবং তাতে করে এই জনগণের যে স্পিরিট, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এবং এই প্রজন্মে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু স্বাধীনতার একটি অনস্বীকার্য আবেদন নিয়ে বেঁচে থাকতে চায়, তাদের কাছে আমার ধারণা এই উদ্যোগ অনেক বেশি আলোড়িত করবে তাদের জীবনকে। এবং শুধু কাদের মোল্লা নয়, যারা 71 সালে মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন, আরো অনেকজন নেতা এখন কারাগারে রয়েছেন, তাদের বিচারিক প্রক্রিয়া চলছে, কারো কারো রায় হয়েছে। আমরা তাদের প্রত্যেককে দেখতে চাই আইনানুগ পথে তাদের যেন শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে বাংলাদেশে যেন কেউ তার গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে এবং তাদের দলীয় স্বার্থে সামাজিক অপরাধ করে পার না পেয়ে যেতে পারে, এরকম একটি সংস্কৃতি বাংলাদেশে তৈরি করা দরকার। কাদের মোল্লা দিয়ে সেই সংস্কৃতির একটি বড় মাপের সূচনা হবে বলে আমার ধারণা। অধ্যাপক শহীদুজ্জামান, কাদের মোল্লার আমরা যে পর্যন্ত জানতাম যে তার ফাঁসির রায় কার্যকর হতে যাচ্ছে, এবং সেটাকে কেন্দ্র করে তার পরিবারের সদস্য তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। পরিবারের সদস্য তার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে এবং পরে তারা ভি চিহ্ন প্রদর্শন করছিলেন, বিজয় সূচক চিহ্ন, যেটিকে আমরা ভি বলে আখ্যায়িত করি, ভিক্টোরি। তো এটি দিয়ে এই প্রক্রিয়ার সাথে কোনো যোগসাজশ আছেন নাকি আপনি এটিকে কিভাবে কোনো ইঙ্গিত বহন করে কিনা? মানে ওই যে ভি চিহ্নটা, আমরা অনেক সময় হালকা হিউমারে বলি যে এই ভি চিহ্ন প্রদর্শনই কাদের মোল্লার কাল হয়ে দাঁড়ালো, কেননা ওই ভি চিহ্ন প্রদর্শনের ফলেই গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছিল, এবং সেই গণজাগরণ মঞ্চের মাধ্যমে পুরো বিচার প্রক্রিয়াকে আবার রিভাইজ করা হয়, আবার পুরো ব্যাপারটাকে রিভিউ করা হয়। এখন একটা প্রশ্ন থেকে যায়, আমি যদি নিজেকে একটা দূরত্ব থেকে দেখি, যে অনেকে বাইরে থেকে হয়তো প্রশ্ন করবে যে এটা কি একটা মিডিয়া ট্রায়াল ছিল না, যে একটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তারপরে আবার পুরো ব্যাপারটা রিভিউ করে আইনকে পরিবর্তন করা হয়েছিল, তাহলে এটা কি ফেয়ার ছিল না ছিল না? এরকম প্রশ্ন হয়তো বাইরে থেকে কেউ করতেও পারে। তবে আমার কথা হচ্ছে যে মিডিয়া থাকুক আর না থাকুক, আর কাদের মোল্লার মতো একটা ক্রিমিনাল যদি সে সত্যি অপরাধী হয়ে থাকে, তাহলে এই বিচারটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি তো মনে করি 71, 72 সাল, 73 সালে হওয়া উচিত ছিল। এর মধ্যে এত পানি গড়িয়ে গিয়েছে, আর কাদের মোল্লার মতো লোকদেরকে এইভাবে মেইন স্ট্রিম অব সোসাইটি, যেখানে শুরু হয়েছে 72 শুরু হয়েছিল, পট পরিবর্তনের পরে সেটা হঠাৎ অন্যদিকে বলে। এখন এই শেষ পর্যন্ত যে যা হলো, আমি শুধু এটাই মনে করব যে বিচার প্রক্রিয়াটা যেন ফেয়ার হয়, এটাই আমার একটা আকাঙ্ক্ষা, যেন আমরা বাংলাদেশের মানুষ যেন বলতে পারি যে বিচারিক প্রক্রিয়াতে তাকে কোনোভাবে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়নি, তার ফাঁসির প্রক্রিয়াটা যেন ন্যায়সঙ্গত ভাবেই হয়েছে, এটাই যাতে প্রমাণ হয়, এটাই যেন প্রমাণ হয়। যেমন শফিউল্লাহ, এই যে এই কাজ যেটি অধ্যাপক শহীদুজ্জামান বলছিলেন যে কাদের মোল্লাকে দিয়ে এই বিচার প্রক্রিয়া একটা নতুন জায়গায় আসছিল বা যেভাবে হোক রিভিউ হচ্ছিল, আবার সেই কাদের মোল্লার বিষয়টি নিয়ে আবার এক ধরনের নতুন দিকে টার্ন নেওয়া বা যে যাই বলি না কেন, আবার সেই গণজাগরণ মঞ্চ শাহবাগে অবস্থান করছে। আপনার কি মনে হয় যে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশ্বে, বহির্বিশ্বে এই যুদ্ধাপরাধের পুরো বিচার প্রক্রিয়া আরো বেশি প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে? না, আমার ঠিক মনে হয় না, কারণ আপনি দেখবেন যে এটা বিভিন্ন স্তর পার হয়ে আসছে। প্রথমে আপনার সিএমএম আদালতে কেসটা, ট্রাইব্যুনালে
আপনার কেসটা হিয়ারিং হয়েছে এবং 3 জন বিজ্ঞ বিচারক, হাইকোর্টের বিচারক, ওনারাই এটা রায় দিয়েছেন এবং এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং আসামের পক্ষ দুইপক্ষ কিন্তু অ্যাপিল করেছে। সুপ্রিম কোর্টের দুইপক্ষ কিন্তু অ্যাপিল করেছে। রাষ্ট্রপক্ষ করেছে যে তার যে অপরাধ সেই তুলনায় তার শাস্তি কম হয়েছে, আর আসামের পক্ষ করেছে সে নির্দোষ, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো দুই পক্ষই কিন্তু অ্যাপিল করেছে। সেই অ্যাপিলে এখন 5 জনের আমাদের সুপ্রিম কোর্ট 5 জন মহামান্য আদালতে যে ফাইনাল যে বিচার, সেই বিচারে কিন্তু তাকে তার যে অপরাধগুলো প্রমাণিত হয়েছে নিঃসন্দেহভাবে, এবং সেই জন্য তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডটাকে দেওয়া হয়েছে। সুতরাং বিচারের দিক থেকে ধর কোন এক্সিকিউশনের প্রশ্নটা আসছে, এক্সিকিউশনের প্রশ্ন যেটা আসছে সেটা আর একটা প্রসেস। বিচারকের রায় দিয়ে দিয়েছেন, ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন এবং তার অর্ডার দিয়ে দিয়েছেন। এখন এক্সিকিউশন করতে গিয়ে এখন দেখা যাচ্ছে আজকে যে তার এক্সিকিউশন হওয়ার কথা ছিল সেখানে এখন সবে তো প্রস্তুত ছিল, জেল কর্তৃপক্ষ প্রস্তুত ছিল, সারা দেশের মানুষও প্রস্তুত ছিল, কারণ এই দেশের মানুষ অপেক্ষা করছিল যে এই ব্যাপারটি বিচারের জন্য, বিচারের একটা কার্যকারিতা দেখার জন্য। যারা আমাদের সব যেটা বললেন যে আজকে আমরা দায় মুক্তির প্রথম একটা সোপানে আমরা আজকে আসছি, যে আমরা আমাদের যে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য যারা কাজ করে যাচ্ছে 71 সন থেকে এখনো কাজ করে যাচ্ছে, তাদের যে বিচার না করে মানে মাপ পেয়ে যাবে, এটা এই দেশের মানুষ চায় না। এবং এটা আমার মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের এটা দায় মুক্তি আছে, দেশের প্রতি আমাদের দায় মুক্তি আছে। এটা একটা জাস্ট একটা বিচারিক ব্যাপার। এটা আমার মনে হয় অল্প কয়েকদিনের মধ্যে সমাধান হয়ে যাবে এবং এটা রিভার্স করার কোনো উপায় নেই। এই বিচার হবেই এবং তার কার্যকারিতা হবেই। সামাজিক রাষ্ট্র স্যার, মানে প্রশ্ন বিদ্ধতার কোন জায়গা আপনি দেখছেন কিনা? আমি দেখছি না, আর আমি বলবো যে এই বিচারের ব্যাপারে যে অভিযোগগুলো বা সন্দেহগুলো তোলা হয়েছে এটা কিন্তু একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থেকেই তোলা হয়েছে, এটা সাধারণ জনগণ থেকে তোলা হয়নি। এটি হচ্ছে জামাতে ইসলামীর মতো একটি দল যার অর্থনৈতিক শক্তি অসাধারণ, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে তাদের ইসলামী ব্যাংক এবং অন্যান্য মিলিয়ে তাদের অর্থনৈতিক শক্তি অনেক। তারা বিদেশে লবিজদের পেছনে যে পরিমাণ টাকা খরচ করেছেন, পশ্চিমা মিডিয়াকে যে পরিমাণ টাকা ব্যয় করেছেন, তারপরে ওখান থেকে যে প্রশ্নগুলো তোলা হয়েছে, যে কোনো বিচারিক প্রক্রিয়ায় কিন্তু কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এখানে ইন্টেনশনালি বড় কোনো অবিচার করা হচ্ছে বা বিচারিক প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এটা আমি মনে করি না। আমি বরঞ্চ বলবো যে এই সরকার যেভাবে বিচার প্রক্রিয়াটিকে এগিয়ে নিচ্ছে এতে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় রয়েছে, এর ভেতরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে এবং আমরা নিশ্চিতভাবে বলতে চাই যে রাজনীতি বিযুক্ত হয়ে এই বিচার যেন আইনানুগ প্রক্রিয়ায় তার শেষ দিন পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারে। এই ব্যাপারে রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে, সরকারকে সতর্ক থাকতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, 71-এর অপরাধীরা, যুদ্ধ অপরাধীরা যারা আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়েছেন, বা এই দেশটি কিন্তু মুক্তিযোদ্ধাদের, এই দেশটি যারা স্বাধীন করেছে এই দেশটি তাদের। রাজনৈতিক বিভাজনে যারা এখানে অপর পক্ষে ছিলেন তাদের হয় চলে যেতে হবে অথবা ভুল স্বীকার করতে হবে অথবা ক্ষমা চাইতে হবে। জামাতে ইসলামী দল হিসাবে কখনো সেটি চায়নি। উল্টো আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দল অথবা মানে অ্যাডভেঞ্চারাস কোন জেনারেলের ক্ষমতার সঙ্গী হয়ে তারা ক্ষমতার আরো শিখরে অবতীর্ণ হয়েছেন। কাদের মোল্লা যখন চিহ্ন দেখান সেটি কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না। কাদের মোল্লারা বাংলাদেশে অত্যন্ত দুর্বৃত্তের মতো অত্যন্ত সাহসীভাবে এবং অত্যন্ত ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি থেকে লালিত পালিত হয়ে অভ্যস্ত হয়েছিলেন। কেননা বাংলাদেশে 75-এর পরে আমরা দেখেছি রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরে কি করে জামাতে ইসলামী বা যুদ্ধ অপরাধীরা রাজনীতিতে পুনর্বাসিত হয়েছিলেন। এই ধারাবাহিকতায় কিন্তু গত কয়েকদিন পর্যন্ত আমরা দেখেছি তারা গত সরকারের অংশীদার হয়েছিলেন। কাজে এই বিচারের সিগনিফিকেন্স কিন্তু অনেক বেশি এবং আমরা সত্যি জানতে চাই যে রাজনীতি যেন এই বিচারের গুণগত মানকে বা তার অভিষ্ট লক্ষ্যে যেতে কোনো ধরনের বাধা হয়ে না দাঁড়ায়। কেননা বাংলাদেশের রাজনীতি জামাতকে দুই দলই ব্যবহার করছে, জামাতকে দুই দলই ব্যবহার করেছে। এখানে আওয়ামী লীগ বিএনপির ক্রেডিট ভাগাভাগি করে নিতে হবে, কে কতটুকু নেবেন এটা তাদের বিষয়, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ জামাতকে ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি দেখতে চায়নি। রাজনীতিবিদরা দেখতে চেয়েছেন, তারা তাদের ক্ষমতার জন্য জামাতকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। জামাতের আস্ফালন দেখায় বাংলাদেশ অনেক বেশি লজ্জিত হয়েছে, হতাশ হয়েছে, চিন্তিত হয়েছে, কারণ
একটা স্বাধীন দেশে যদি আপনি যুদ্ধ অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, সেই দেশে যে সামাজিক নিরাপত্তা থাকবে না, রাজনীতি বিপদগ্রস্ত হবে এবং ক্ষমতা যে সবসময় ওই শক্তির হাতে থাকবে, আমার মনে হয় যে এই বিচারের প্রক্রিয়াতে এই বাস্তবতা জামাতে ইসলামীর তরুণ যারা সদস্য, যাদেরকে আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় আগুন লাগাতে দেখছি, পুলিশের উপর আক্রমণ করতে দেখছি, তাদেরকেও মেনে নিতে হবে। এই অতীত তাদেরকে মেনে নিতে হবে এবং তাদেরকে দল থেকে বিযুক্ত করে তারা যদি নতুন মাত্রায় জামাতকে দাঁড় করাতে চান, এটি করতে হবে। জামাতে ইসলামীর যুদ্ধ অপরাধীদেরকে দলে রাখা বাংলাদেশে একটি ইতিহাস বলে আমার ধারণা, কারণ আমি একটি সুস্থ রাজনীতির স্বপ্ন দেখি। সেখানে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতে ইসলামী রাজনীতিকে সঙ্গী করবে এমন দল বাংলাদেশে থাকলে বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, এমনটি আমার ধারণা। আমি বড় রাজনৈতিক দলগুলোর জন্য এই কথাটি বলছি। জি, অধ্যাপক শরীফুজ্জামান, এই বিষয়ে আমরা একটু মানে নির্বাচনের দিকে যাব। তার আগে এই বিষয়ে আমার একটু শেষ কোশ্চেন, যেটা আপনি প্রথমে আপনার বক্তব্যের শুরুতে বলেছিলেন যে এইভাবে ফাঁসির দড়ি তৈরি হয়ে গেছে চূড়ান্ত পর্যায়ে, তার 1 ঘন্টার মধ্যে আবার সেটা চেঞ্জ হয়েছে। তো এটি যদি আমাদের একটু ক্লারিফাই করতেন আপনার অভিজ্ঞতা থেকে। আমার মনে পড়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন অঙ্গরাজ্যে তাদের বিভিন্ন রকমের আইন রয়েছে। যেমন ধরেন টেক্সাস সুপ্রিম কোর্ট একবার জাস্ট বিচার দিয়েছিল, সেখানে জনসন নামে আমেরিকান কমিউনিস্ট পার্টির একজন নেতা, তিনি পাবলিক বক্তৃতায় আমেরিকান ফ্ল্যাগকে রিজেক্ট করলেন। টেক্সাসে তিনি বললেন যে আমি আমেরিকার পতাকাকে রিজেক্ট করছি এবং আমি মানব না, এবং আমি মনে করি যে এই পতাকার নিচে থাকাটা আমার জন্য অপমানজনক। তখন টেক্সাস সুপ্রিম কোর্ট ডিসাইড করলো যে এই লোককে মৃত্যুদণ্ড দিতে হবে, কেননা সে আমেরিকান ফ্ল্যাগকে রিজেক্ট করেছে। তারপরে শেষ পর্যন্ত সে জাস্ট মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ার আগে আমেরিকান সুপ্রিম কোর্টে সে যখন গেল, আমেরিকান সুপ্রিম কোর্ট তখন 3-2 ভার্ডিক্ট দিল যে সে জনসন, তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে টেক্সাস সুপ্রিম কোর্টে, এটা ভুল, কেননা সে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা থেকে তার যে আকাঙ্ক্ষা, তার যে চিন্তাধারা এবং সে যা এক্সপেক্ট করে সেটা মার্কিন পতাকা তাকে দিতে ব্যর্থ হয়েছে। এবং সেখানে এটা মার্কিন রাষ্ট্রের ব্যর্থতা, কেননা তার যে মতাদর্শগত বিশ্বাস, তার যে নৈতিক বিশ্বাস, সেটাকে মার্কিন রাষ্ট্র একসেপ্ট করতে পারেনি এবং সেই কারণে বৈধভাবেই সে আমেরিকার পতাকাকে সে অপমানজনক ভাষা, এবং সেই জন্য তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। অথচ ফাঁসি কাস্তে ইলেকট্রিক চেয়ারে যাওয়ার জন্য একদম প্রিপারেশন ছিল। কিন্তু এই কাদের মোল্লার ব্যাপারটা তো ওইরকম না। কাদের মোল্লা একটা হত্যাকারী, একটা নির্মম গণহত্যার নায়ক সে, কাজেই তার প্রতি ওই ধরনের সমাদর করার কোনো প্রশ্নই ওঠে না। আমি মূলত যদি জানতে চাই, তাহলে ওই ধরনের উদাহরণ যেহেতু রয়েছে, তাহলে কি এই যে 10:30 পর্যন্ত চেম্বার জাজ স্থগিত করলো, সাধারণ মানুষ বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার বলে দাবি করছে, তো তারা যে প্রশ্ন উঠাচ্ছে বা যে হতাশা কাজ করছে, যে বিতর্কের জন্ম নেবে, তাহলে সেই বিতর্কের জন্ম নেওয়ার কোনো অবকাশ নেই। আপনি কি সেটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমার তাই ধারণা যে যারা মনে করতে পারে, কারণ আফটারঅল আমাদের দেশে মানুষের যে চিন্তাধারা, তারা একটা এটা আমি সম্পূর্ণ ঠিক মেনে নিতে পারছি না যে সবাই ঠিক এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য বিবর্জিত একটা ধারা ছিল, এটা তো আর বলা আমি ঠিক বলবো না। কেননা সত্যিকার অর্থে এর বিচার আর অনেক আগেই হওয়া উচিত ছিল। এটা এতগুলা বছর গড়িয়ে গেছে এবং হঠাৎ করে এটাকে রিভাইভ করাটা পেছনে অবশ্যই কোনো থাকে, যার কারণে হয়তো অনেক মানুষ ভুল বুঝবে, অনেক মানুষ চিন্তা করবে যে আসলে এটা কি ঠিক হলো কিনা, টাইমিংটা ঠিক হলো কিনা। সেই কারণে আমার মনে হয় যে যদি কিন্তু ফাঁসি মঞ্চ প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেটি চেঞ্জ হয়ে যাওয়ার সময়ের একটু বিলম্ব ঘটায়, এরকম উদাহরণ তো রয়েছে নাকি? এরকম উদাহরণ রয়েছে। জি, আমরা এই প্রসঙ্গটা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আমরা একটু নির্বাচনের দিকে যাব, তারানকোর বিষয়ে যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি, দর্শক ফিরছি খুব শিগগির। দেখছেন 21 রাত, সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এস এম শফিউল্লাহ এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক আশরাফ কাইসার। যারা শফিউল্লাহ, আমরা যেহেতু এই মুহূর্তে থেকে নির্বাচন প্রসঙ্গে আলাপে যাচ্ছি, সেটা হচ্ছে যে জাতিসংঘের সহকারী মহাসচিব তার সফর একদিন এক্সটেন্ড করেছেন এবং আগামীকাল
তিনি থাকবেন, রাত্রে চলে যাবেন। এর মধ্যে দিয়ে কি আমরা কোনো আশার কোনো ইঙ্গিত পাচ্ছি কিনা, নাকি কোনো দূর আশা, যেহেতু সমঝোতা পৌঁছায়নি, আর কি কোনো দূর যাওয়া যায় কিনা, কোনটি আপনি মনে করছেন? আমি মনে করি এটা একটা পজিটিভ সাইডে টার্ন নিয়েছে। কারণ যদি ওনার যে মিশন মানে ইয়ে হতো, আপনার যে সফল না হতো, উনি কালকে করে চলে যেতেন। কারণ ডিপ্লোম্যাটদের যে একটা টেনাসিটি, যে একটা জিনিসের পিছনে লেগে থাকা, তখন সে লেগে থাকে যখন দেখে যেখানে একটা সূচনামূলক একটা মানে তার সামনে যে একটা আলো দেখতে পায়, সেটা পার্সিউ করে। হ্যাঁ, আমি এটাকে আমি দেখি এটা কতটুকু আমি নিতে পারি। তো এখানে আমি বলবো যে 3 দিনে তিনি এমন কোন মানে সমাজের, বাংলাদেশের সমাজ বলেন, তারপরে বাংলাদেশের রাজনীতিবিদরা বলেন, তারপরে বিদেশি কূটনীতিক, 3 দিনে উনি 20 থেকে 22টা মিটিং উনি করেছেন। প্রতিটি মুহূর্তে উনি কাজে লাগিয়েছেন। এখানে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা উনি বুঝতে পেরেছেন, মানুষ কি চায়, দেশের মানুষ এই জন্য উনি 3টা দিন সবার সাথে উনি মিটিং করেছেন যে এই দেশের মানুষ চায় শান্তপূর্ণ ইলেকশন চায়, সবাই যেন অংশগ্রহণ করতে পারে। তো এখানে যে এই জিনিসটা উনি আমাদের রাজনৈতিক বিভাজনের মধ্যে দুই দল এক অন্যকে যে মাইনাস করার যে চেষ্টা, এই অপচেষ্টায় এই দেশের মানুষ সাফার করছে এবং এই দেশের মানুষের রোষ এখন অনেক বেশি, এটা উনি বুঝতে পেরেছেন। এবং উনি, আমি বলবো যে আমাদের রাজনীতিবিদদেরকে উনি বুঝাতে বুঝতে পেরেছেন। সেই জন্য তিনি একবার যাচ্ছেন খালেদা জিয়ার কাছে, আবার শেখ হাসিনার কাছে, একবার সবার কাছে যাচ্ছেন উনি। তারপর উনি কূটনৈতিক মহলেও যারা এখানে দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে, ওদের কাছে উনি গেছেন। সুতরাং ওনার একটা চিত্র ওনার সামনে আসছে। 3 দিনের চেষ্টায় উনি দেখলেন যে এটা এখানে সম্ভাবনার একটা স্যার এখানে আছে। সেই জন্য উনি একদিন থেকে গেলেন এখানে যে আমি এটাকে আরো একটু এক্সপান্ড করবো। এবং ঠিকটাই হয়েছে। আজকে যে আমাদের যে দুটো দল বৈরী, একে অন্যের সাথে কথা বলে না, মুখ দেখাই করে না, সেখানে তিনি দুজনের মহাসচিবদের সাথে বসেছেন। 2 ঘন্টা মিটিং উনি আজকে উনি করেছেন। এবং এই মিটিং এর ফলে দেখা যাচ্ছে 2 দলে কমিট করেছে যে আমরা মিটিং করেছি, আমরা আমাদের মিটিং সামনে চলবে, আমরা এখন এটাকে সফলতার দিকে আমরা নেওয়ার চেষ্টা আমরা করবো। যে ওই মিটিং এর সূত্র ধরে আমি আশরাফ কাছের কাছে আসি, যে এই যে একসাথে বসা বা আলোচনা, সেই তো আলোচনা অথবা আলোচনা যদি এইখানেই থেমে থাকে, তাহলে কি অস্কার ফার্নান্দেজ তাঙ্কর ফলাফল এটুকুই যে 2 মহাসচিবকে একসাথে করতে পেরেছেন? বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম, আমি জানি না এখন কাদের মোল্লার সাথে হয়তো প্রতিযোগিতাও হচ্ছে, অস্কার ফার্নান্দেজ তারানকো। তার নামটি বেশি উচ্চারিত হচ্ছে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম এটা তারানকো। কারণ আপনি দেখুন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় রয়েছেন, আওয়ামী লীগ, এবং যারা ক্ষমতায় যেতে চায় বিএনপি এবং তার সঙ্গীরা, তারা একে অন্যের প্রতি বৈরিতার চূড়ান্ত নিদর্শন দেখাতে গিয়ে শেষ পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন জনগণকে। তারা যে মানুষকে হত্যা করছেন, তারা মানুষকে পুড়িয়ে মারছেন, অথবা তারা রাজপথ রেলপথে মানুষকে মানে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়েছেন। গত 1 মাস ধরে বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা হচ্ছে, তাতে কোনো রাজনীতিবিদ মারা গেছে? তাতে কোনো রাজনীতিবিদের সন্তান সিএনজিতে পুড়ে মারা গেছে? মারা যায়নি। মারা গেছে একজন সাধারণ সিএনজি ড্রাইভার, তার ছেলে, এবং একজন বাসে পুড়ে মারা গেছেন। তার মানে সাধারণ মানুষকে আহত, নিহত, পুড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক চক্র ঘোরে। এখানে যারা ক্ষমতায় থাকেন তারা তাদেরকে পুড়িয়ে ক্ষমতায় থাকতে চান, অথবা যারা ক্ষমতায় যাওয়ার জন্য অপার আগ্রহে অপেক্ষা করছেন, তারা তাদেরকে ভর করে ক্ষমতায় যেতে চান। এই সংস্কৃতি থেকে বাংলাদেশের রাজনীতিকরা যতদিন না বেরোবেন, ততদিন অস্কার ফার্নান্দেজ তারানকোর মতো ভদ্রলোকরা এসে যেই কাজগুলো আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আশা করি, যে সহনশীলতা, সহিষ্ণুতা, সমঝোতা এবং যে উদার ব্যবহার আমরা আশা করি, সেটি তারা নিজেরা করবেন না। এটি সাধারণ জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানেন এই সমঝোতা কি করে করা যায়, এবং এ নিয়ে অনেক ফর্মুলা বাংলাদেশের নাগরিকরাই দিয়েছেন। কিন্তু রাজনীতিবিদরা সেই পথে যাননি। তারা গেছেন একজন বিদেশি এবং ইউএন থেকে আসা একজন প্রতিনিধির কারণে, এবং তার কিছুটা ভয় তো বটে এখানে কাজ করেছে। কারণ ইউএন কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ইউএন এর একটি সদস্য রাষ্ট্র এই অবস্থায় নাই। ইউএন বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম বিগ এমপ্লয়ার। ইউএন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ইউএনডিপির মাধ্যমে। কাজেই রাজনৈতিক নেতৃবর্গের কাছে আমরা আশা করেছিলাম যে তারা তাদের চেতনা থেকে, তারা তাদের দায়িত্ব থেকে বাংলাদেশের নাগরিকদেরকে লজ্জায় না ফেলে
তারা নিজেরাই এরকম একটি সমঝোতার দিকে অবতীর্ণ হবেন। কেননা তারানকো নতুন কোনো কিছু বলেননি। বাংলাদেশে গত 2 মাস ধরে যে ধরনের ফর্মুলা আলোচনা করা হয়েছে, সংবিধানের আওতার ভেতরে থেকে অথবা কোনো একজন ব্যক্তিবর্গের ক্ষমতা হ্রাস করে, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে, অথবা প্রধানমন্ত্রী স্টেপ ডাউন করলেন, রাষ্ট্রপতি বা স্পিকার তার দায়িত্ব নিলেন, এই ঘুরে ফিরে এই কয়েকটা সমঝোতা ফর্মুলার মধ্যেই কিন্তু তারানকো কথা বলছেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সমঝোতার একটি আলো দেখা যাচ্ছে। প্রথমে এটি একটি সুবাতাস, কেননা যেভাবে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আমাদের সম্পদ পুড়ছে, আমাদের জীবনহানি হচ্ছে, তাতে রাজনৈতিকরা কোনো একটি সমঝোতায় অবতীর্ণ হন, এটি আমরা চাই। সেটি ক্ষমতার লড়াই বলি আর যে নামে আমরা ডাকি না কেন, কিন্তু এটি কি লজ্জার একটি স্বাধীন দেশের জন্য, যেমনটি আমরা বিরতির আগে বলছিলাম যে কাদের মোল্লাদের ফাঁসি হওয়া কেন জরুরি বা কাদের মোল্লাদের শাস্তি হওয়া কেন জরুরি। একটি স্বাধীন দেশ যে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন হয়েছে, তার এক ধরনের যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধকে রেখে সহাবস্থানের কোনো সুযোগ নেই। ঠিক তেমনটি আমি বলতে চাচ্ছি, এই রাজনীতিবিদদেরকে বন্ধ করতে হবে নির্বাচন হওয়ার আগে নির্বাচন কাঠামো নিয়ে লড়াইয়ে অবতীর্ণ হওয়া এবং জনগণকে লজ্জার ভেতর দিয়ে বিদেশে রক্তপাত ঘটছে, মানুষ যেভাবে পুড়ছে মরছে এই রাজনীতিবিদদের কারণে, তারাও কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে? তারা নিঃসন্দেহে মানবতা বিরোধী অপরাধের কাজ করছেন এবং কোন একদিন যদি এই রাজনীতিবিদদেরকে জনগণের আদালতে জবাবদিহি করতে হয়, আমি সেই দিনের অপেক্ষায় আছি। এটি কোনো রাজনীতি না, এটি কোনো আন্দোলন না, এবং এটি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। বাংলাদেশের অপূর্ব সব সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সোশ্যাল ইন্ডিকেটর, বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে, রাজনীতিবিদরা বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আওয়ামী লীগের এই যে হরতাল এবং এগুলো সব উইথড্র করার দাবি করছে, এটা আমার মনে হয় টু পুট দ্য ক্যারেজ, ঘোড়ার আগে গাড়ি বসানোর মতো মনে হয়। একটা জিনিস ভুলে গেলে চলবে না যে এগুলোর সমস্ত কিছুই কিন্তু অনেক আগে থেকেই এই ক্রাইসিসের অবতারণা, পটভূমি সব লেখা হয়েছিল প্রায় 3-4 বছর আগেই, যখন এই শেষ পর্যন্ত আওয়ামী লীগ পার্লামেন্টের ব্রুট মেজরিটির সুযোগ নিয়ে 15th অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস করলো। এবং আমার সন্দেহ হচ্ছে যে এটা শুধুমাত্র আওয়ামী লীগের মস্তিষ্ক থেকে দিয়ে এসছে তাই নয়, আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী বড় ভাই নেইবার, তার মাথা থেকেও এরকম একটা প্রক্রিয়া বের হয়ে আসছে যে এরকম একটা অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে শেষ পর্যন্ত যে কোনো মূল্যেই হোক এই আওয়ামী লীগ সরকার যেন ক্ষমতায় থাকে। যখন দেখা গেল যে বাংলাদেশে জনমত যেভাবে ফুটে উঠছে তা আওয়ামী লীগকে কোনোভাবেই গ্রহণ করবে না, তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ একটা প্রক্রিয়ায় আসতে চাইলো যে কোনো ভাবেই হোক জোর করে ইলেকশনে তড়ি পার করে নেবে, একতরফা ইলেকশন করে ওটা করতে পারবে। এবং আমি এই পার্শ্ববর্তী আমাদের বড় ভাইকে অনেকাংশেই দায়ী করি, কেননা এদের রাষ্ট্রদূত এখানে ক্লিয়ারলি বলেও দিয়েছে যে তারা কনস্টিটিউশনের প্রয়োগ দেখতে চায়, এবং তার অর্থ যে 15th অ্যামেন্ডমেন্ট টিকে থাকুক, বাংলাদেশের জনগণ যেন এই প্রক্রিয়াকে মেনে নেয়, এটাই আমাদের পার্শ্ববর্তী নেইবার চেয়েছিল। এবং এটাই আমাদের জন্য একটা বড় ভয়ের কারণ। এখন আওয়ামী লীগ যদি এখন এই তারানকোর যে প্রক্রিয়াকে কার্যকর করতে চায়, তাহলে এটা ধরে নিতে হবে যে বিএনপি বা বিরোধী দল তার যে লেভারেজ সেটা আগে থেকে কেন ছেড়ে দিবে। এবং যদিও আমরা সবাই চাই যে কালকের মধ্যে এই হরতাল আর প্রতিরোধ এগুলো সব উঠে যাক এবং আর নয়, কিন্তু তার জন্য ওই ধরনের প্রস্তুতি থাকতে হবে, রেডিনেস থাকতে হবে আওয়ামী লীগের, যে হয় প্রধানমন্ত্রী রিজাইন করবেন কিংবা প্রধানমন্ত্রী তার এক্সিকিউটিভ অথরিটি একেবারে সম্পূর্ণ বিলুপ্ত করবেন। আর অপরদিকে এটাও বোঝা যায় যে বিএনপি একটা বড় রকমের ঝুঁকি নিচ্ছে তারা আদৌ তাদের যে টপ লিডারশিপ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে আছে বিএনপির সমর্থকরা, তারা কি অ্যাকসেপ্ট করে নেবে এই বাস্তবতা এখনো বোঝা যাচ্ছে না। তবে আমাদের কিন্তু সংকট এখনো কেটে যায় নাই। একটা বড় প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত কি সরকার এমার্জেন্সিকে ব্যবহার করবে কিনা অ্যাজ এ ইলেকটোরাল টুল, এবং এমার্জেন্সি বা জরুরি অবস্থা আসার পরিণতি কোন দিকে যেতে পারে, সরকারের পক্ষে থাকবে নাকি অন্যদিকে চলে যেতে পারে। আমরা কোনোভাবেই চাই না যে দেশে কোনো জরুরি অবস্থা থাকুক। আমরা মনে প্রাণে আশা করব যে কালকে তারাঙ্গ দেশ ছেড়ে যাওয়ার আগে
যেন একটা সুখবর দিয়ে যায় যে একটা ব্রেক থ্রু হয়ে গেছে প্রায়। আপনি আশা করছেন জনাব শফিউল্লাহ, সেটা হচ্ছে যে ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতাদের অন্যতম একজন, তিনি বিশিষ্ট রাজনীতিবিদ, মানে তিনি একটি মন্তব্য করেছেন গত একটি অনুষ্ঠানে যে গণতন্ত্রের নামে যা চলছে তা স্বেচ্ছাচারিতা, তিনি সরকারের প্রতি ইঙ্গিত করেই বলেছেন। এটি আপনি কিভাবে দেখছেন? এটা তো আপনি আশরাফ একটু আগে বলেছে যে জাতিসংঘের যে প্রতিনিধি উনি যেসব কথা বলছেন এটা বাংলাদেশের লোক 1 বছর থেকে বলে আসছে, সুতরাং এটা নতুন কোনো কথা না। স্বেচ্ছাচারী এখন আমাদের যে 20 বছর আমরা দেখে আসছি, আমরা মনে করলাম এর সাথে সাথে বোধহয় স্বেচ্ছাচারিতা শেষ হবে, গণতন্ত্র ফিরিয়ে আসবে, কিন্তু গণতন্ত্র বাংলাদেশের মুক্তি পায় নাই। গণতন্ত্রের নামে এখন যারা দেশ চালাচ্ছেন দুই দল, তারা কিন্তু কোনো অংশে মানে এর সাথে চেয়ে কম নয়। এখন যে আশার আলো যারা বলছেন যে প্রফেসর সাহেব যেটা বললেন, জরুরি আইনের কথা বললেন বা অবরোধ এবং হরতাল চলা থাকা উচিত, কিন্তু আসলে এটা তো করে কোনো লাভ হবে না। এরা মানুষ পুড়ে মরছে, দেশ ধ্বংস হচ্ছে। সুতরাং আমরা আমাদের দুই দল এক হতে পারেনি এবং আমরা কথা বলি না, কিন্তু আজকে এই সুযোগে, এর আগে পর্যন্ত কিন্তু বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দূত আসছে, তারাও এর আগে আসছিলেন। কিন্তু এখন দেশের মানুষ যেটা চাচ্ছে, দেশের মানুষ চাচ্ছে যে একটা সুস্থ সুন্দর মানে নির্বাচন হোক, মানুষ মুক্তি পাক, এই যে দুই দলে মারামারির থেকে মানুষ মুক্তি পাক। তো এই জিনিসটা এখন আমাদের রাজনীতিবিদরা বুঝতে পেরেছেন এবং তারা এটাকে ভালো করে প্রচার করেছেন, বুঝেছেন যে আপনারা যদি এটা না করেন তাহলে আপনাদের অনেক সময় ক্ষতি হবে। সময় ক্ষতি হবে, এই 1 নম্বর ক্ষতি হবে যে আপনারা আজকে বিদেশে পিস কিপিং পাঠাচ্ছেন, কিন্তু আপনাদের হাতে শান্তি নেই, তাহলে আপনার পিস কিপিং ইউএন নিবে কেন? তাহলে স্লো ডাউন হয়ে যাবে অটোমেটিক্যালি। যার দেশে তাহলে আমাদের হয়ে যদি শান্তি না থাকে, তাহলে আমরা তো বলবো যে আফ্রিকা থেকে এখানে পিস কিপিং লোক পাঠায়, বাংলাদেশ শান্তি নেই, তাই না? সুতরাং এটা একটা মেসেজ, আমি বলবো যেটা একটা মেসেজ যে ওদের কাছে তোমাদের শান্তি না থাকলে তোমার লোক কি করে বা অন্যের শান্তি রক্ষা করতে যাবে, এটা বিরাট প্রশ্ন এখানে আছে। সুতরাং আজকে সবাই সম্মতি হয়েছে এবং মিস্টার তারাঙ্ক এই যে 3 দিনে উনি যেভাবে কাজ করেছেন, আমি নিজে একজন কূটনীতিবিদ, আমিও এত পরিশ্রম হয়তো আমি করতে পারতাম না, কিন্তু হি টুক অ্যাজ এ মিশন, হি ডিড মোর দ্যান হিজ ডিউটি আই শুড সে। এবং উনি দুই দলকে একটা পথে নিয়ে আসছেন, যে পথে ধরে তারা এখন বিল্ড আপ করবে। এবং শুধু এখানে শেষ নয়, উনি আরো একদিন আছেন, উনি কালকে দেখা করবেন এবং সাংবাদিক সম্মেলন করবেন, তারপরে এখান থেকে ফলো আপ করে মনিটরিং করবে। এবং দুই দল এখন বুঝতে পেরেছে যে তাদের সফলতা করতে হবে, ইভেন্ট টেক করতেই হবে। যে বিষয়টি এখনো পর্যন্ত ঝুলে আছে যে সংলাপ, আমরা জানি 13 তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আগামীকাল অর্থাৎ রাত পোহালে 12 তারিখ নাকি 11 তারিখ, অর্থাৎ 11-12 দুদিন সময় পাওয়া হচ্ছে, আগামীকাল এবং পরশু দিন বা আজ আগামীকাল। তো এই যে আলোচনাটা শুরু হলো, বলা হচ্ছে যে এই আলোচনা অব্যাহত থাকবে, এটি রাজনীতিবিদরা জানিয়েছেন তারাঙ্ক সেটি ব্রিফ করেছে সাংবাদিকদের কাছে। কতদূর আর অব্যাহত থাকবে? আছে তো 2 দিন, মানে কি? আমার ধারণা যে পথে ঘটনা যাচ্ছে তাতে 5ই জানুয়ারিতে নির্বাচন হচ্ছে না। কেননা আপনি যদি সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চান, যেটি বাংলাদেশের নাগরিকরা আশা করে, এবং যেমনটি করে সরকার নির্বাচনের আয়োজন করছে একটি একদলীয় নির্বাচন, এটি বাংলাদেশের জনগণ আশা করে না। কাজে এই নির্বাচন যে 5ই জানুয়ারি হচ্ছে না, যদি সমঝোতার দিকে আগায়, সংলাপের দিকে আগায়, এটি নিশ্চিত করে বলা যায়। তার মানে হচ্ছে যে শিডিউল পুনর্বার ব্যক্ত করা হবে এবং সেই অনুযায়ী যথেষ্ট স্পেস দেওয়া হবে যাতে সব দল অংশগ্রহণ করতে পারে, নির্বাচনের একটি পরিবেশ তৈরি হয়। কিন্তু আমার চিন্তাটি অন্য জায়গায়, এটি এই দলগুলো তাদের স্বার্থে করে নিচ্ছে। আমি একজন নাগরিক হিসাবে আমি নির্বাচন কাঠামো নিয়ে যতটা চিন্তিত, কারণ আমি একটি সুষ্ঠু নির্বাচন চাই, আমি আমার নিজের ভোট দিয়ে আমার মতামতের প্রকাশ করতে চাই, জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, কিন্তু আমি কোন রাজনীতি বেছে নিচ্ছি? আমাদের দেশে রাজনীতি বেছে নেওয়ার সুযোগ যে নাগরিকের রয়েছে, বড় দলগুলো কৌশলে সেটি থেকে মানুষকে বঞ্চিত রাখতে চায়, যাতে করে তাদের যেন রাজনীতি আমরা কোনো একদিন ভোটে গিয়ে তাকে নির্বাচিত করে ফেলি। এটি আমাদের মনে হয় বন্ধ হওয়া দরকার। কারণ আপনি দেখেন এখন কিন্তু দলের রাজনীতির যে জোটের রাজনীতি শুরু হয়েছে, বিএনপির সাথে জামাত রয়েছে এবং আওয়ামী লীগের সাথে এরশাদ অথবা এরশাদের বি টিম রয়েছে। এই দুটো শক্তিকেই কিন্তু আমরা অপশক্তি মনে করি, নীতিহীন রাজনীতির প্রতিভূ মনে করি। কিন্তু কোন রাজনীতি তারা জনগণের কাছে আনছে, এই প্রশ্নটি জরুরি। শুধু একটা কথা বলে শেষ করব, স্বৈরাচার বলতে যেহেতু আমরা অনেকদিন সামরিক শাসন দ্বারা নির্যাতিত হয়েছি, আমরা সামরিক স্বৈরাচার মনে করি, কিন্তু বাংলাদেশে গত 20 বছরে আমরা নির্বাচিত বেসামরিক স্বৈরাচার দেখেছি, যারা সিদ্ধান্ত গ্রহণ
প্রক্রিয়ায় স্বৈরাচারী কায়দায় এবং গণতান্ত্রিক স্বৈরাচারের নামে না হলে কথা কিন্তু আজকের এই সমস্যা তৈরি হতো না। জি। মাননীয় প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় যদি সংবিধান সংশোধন না হতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। এবং গত 174 জন মানুষ জি, মৃত্যুর জি। দায় কে অনেক নিবেন, ধন্যবাদ। এই রাজনীতিবিদদেরকে বলতে হবে এর দায় কে নিচ্ছেন। আচ্ছা, অধ্যাপক সদুজ্জামান, আমি এক শব্দে এক বাক্যে না এক শব্দে শুনতে চাচ্ছি। প্রশ্নটি হচ্ছে যে আপনি আগামীকাল তারানকো অর্থাৎ আজকেই বলতে গেলে তারানকো যে প্রেস ব্রিফিং করবে তার ঢাকা প্রস্থানের আগে সেটি কোনো শুভ ফল দিয়ে যাবে নাকি হতাশাজনক কিছু? এক শব্দে। আমার মনে হয় না হতাশা, কেননা তার মতো একজন অভিজ্ঞ কূটনীতিক একটা দিন বেশি থাকছে, হতাশার সুর দিয়ে যাবে এটা ভাবাই অসম্ভব মনে হয়। অনেক ধন্যবাদ অধ্যাপক সদুজ্জামান, ধন্যবাদ শফিউল্লাহ, ধন্যবাদ সাংবাদিক আশরাফ কায়সার। দর্শক, শেষ করছি ছোট্ট একটি বিষয় দিয়ে, সেটি হচ্ছে যে ফেসবুকে গতকাল একজন ইউজার তার স্ট্যাটাস এমনভাবে লিখেছেন যে নূর হোসেনের ছবি দিয়ে তার বুকে লেখাটা অনেকটা পাল্টে দিয়েছিলেন যে গণতন্ত্র নিপাত যাক, বাংলাদেশের মানুষ শান্তি পাক। আমরা মনে প্রাণে বিশ্বাস করতে চাই না, আমরা বুঝতে পারছি যে তিনি কতটা ক্ষোভ এবং আবেগের সাথে এই কথাই লিখেছেন, আমরা সেটি বিশ্বাস করতে চাই না। আমরা চাই সত্যি সত্যি গণতন্ত্রে ফিরে আসুক এই বাংলার বুকে, মানুষ শান্তিতে ঘুমাক, শান্তিতে ঘুমান আপনারা। শুভরাত্রি।